হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাকিং গোপুর সংসার। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজ অনেক দিন পর ভিডিও নিয়ে এলাম, কারণ আমার মায়ের শরীরটা খুবই খারাপ, সেই জন্য ভিডিও করতে পারিনি। একটু বিজি ছিলাম, ডাক্তারের কাছে যাওয়া, এক্সরে করতে হয়েছে নানা রকম কারণে। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো আমার বাবার শরীর খারাপ। তো তোমরা দুদিন আগে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, সেটা থেকে অনেকেই বুঝতে পেরে গেছো। তো চলো আসল টপিকে আসা যাক। তো তখন সালটা ছিল 2016 কিংবা 17-16, ঠিক আছে। সন্ধ্যাবেলা গ্রীষ্মকাল ছিল, এই এমনি সময় এপ্রিল মে নাগাদ। বাবা উঠানে বসেছিল, বসেছিল আর মা সন্ধে দিচ্ছিল বাইরে উঠানে। তো হঠাৎ আর মাও সন্ধ্যা দিচ্ছিল, আমিও ভেতরে ছিলাম, দাদাইও বাইরে গেছিলো বা কোথাও ছিল, হয়তো আমার ঠিক এক্স্যাক্ট মনে নেই জিনিসটা কী হয়েছিল। তো হঠাৎ বাবার ইউরিনের জায়গা থেকে ব্লাড বেরোতে শুরু করলো। হঠাৎ মানে আমরা তো কাঁদছি, ওই করছি, যে আমরা ভাবলাম হয়তো সাপে কামড়িয়েছে বা কোনো বিষাক্ত পোকা বা কিছু। হঠাৎ মানে কোনো কারণ নেই, কিছু নেই, সারাদিন ভালো ছিল, মানে হঠাৎ ইউরিনের জায়গা থেকে ব্লাড বেরোতে শুরু করলো। তো কী কারণ নানা, মানে চারদিকে একদম ওই উঠান থেকে যে বাথরুমে আসবে পুরো একদম ব্লাড পড়ে পড়ে, ঠিক আছে, ব্লাড আসছে, মানে একদম চাপ চাপ ব্লাডটা দিয়ে। তারপরে তো কান্নাকাটি পড়ে গেছে, কী হয়ে গেল, স্বাভাবিক কী হয়ে গেল। সব পাশাপাশি আমাদের এখানে সবাই ছুটে এসেছে দেখার জন্য যে কী হলো কী না। তো তারপরে ব্লাড তো আমি তো ক্রিম দিচ্ছি, ওই দিচ্ছি, মানে বরফ দিচ্ছি, যেগুলো যেগুলো দেওয়া দরকার আর কি। আমরাও তো ভাবছি হয়তো অন্য কিছু কামড়িয়েছে, হয়তো বিষাক্ত কিছু। তারপরে ব্লাড কমছেই না। তারপর দাদাইকে ফোন করা হলো, দাদাই মনে হয় কোথাও গেছিলো হয়তো, তারপর দাদাইকে ফোন করা হলো, দাদাই এলো। তারপরে হসপিটাল নিয়ে যাওয়া হলো। তো হসপিটালে ধরা পড়লো যে বাবার ইউরিনে প্রবলেম আছে, প্রোস্টেটে প্রবলেম আছে। তো ঠিক আছে, বাবাকে সেদিন অ্যাডমিট করতে চেয়েছিলো, কিন্তু বাবা অ্যাডমিট হয়নি, বলেছিলো আমি ঠিক আছি, আমি ভালো আছি। তো যাই হোক ছেড়ে দিল। তারপরে আস্তে আস্তে তখনই বাবাকে বলেছিল যে আপনি ভালো ডাক্তার দেখান কোনো হসপিটালে, আমাদের গোবিন্দনগরে খুব ভালো ভালো ডাক্তার। তো বলেছিলো আপনি মেডিকেলও দেখাতে পারেন, আবার চেম্বারও দেখাতে পারেন, যেখানে খুশি দেখাতে পারেন, তবে আপনি দেখান। তো বাবা তো ইগনোর করলো, দেখালো না, ঠিক আছে। তারপরে তারপরে বাবা কিছুদিন পরে চাকরির জায়গায় চলে গেলো। তখন বাবার পোস্টিং মনে হচ্ছে কাশ্মীরে ছিল, মনে হয়, হ্যাঁ কাশ্মীরে ছিল। তারপরে ততদিন ঠিকই ছিল। তারপর তার কিছুদিন পরে উত্তরাখণ্ডে হয়ে গেল। উত্তরাখণ্ডে হওয়ার পরে হঠাৎ বাবার আবার প্রোস্টেটের ওই যে সেই সূত্রপাত হয়েছিল ওই 2015-16 সালে, সেই থেকে সূত্রপাত প্রোস্টেটের জায়গা ভীষণভাবে ফুলে গেল। খুব মানে বাবা শুকিয়ে গেল একদম, যে ভীষণ বড় হয়ে গেছিলো প্রোস্টেটে, মানে খুবই প্রবলেম। তারপরে ওইখান থেকে বাবাকে বাড়ি আসতে বললো, ছুটি দিল, ঠিক আছে। তারপরে এখানে ডাক্তার দেখালো। তারপরে ডাক্তার দেখালো, এখান থেকে আবার বাবাদের কলকাতা কমান্ডে সেইখানে অ্যাডমিট হলো। ওইটা মনে হয় 2020 সাল, 20 বা 21 কিছু একটা হবে সামথিং, মানে ওই কোভিডের আগে, হ্যাঁ কোভিডের আগে। তো ওইখান থেকে 2000 এখানে কমান্ডে গিয়ে তারপরে বাবাকে অ্যাডমিট করেছিল, প্রোস্টেটে অপারেশন হলো, ঠিক আছে। আর আমার কলকাতায় আমার দুজন মামাও থাকেন, ঠিক আছে, দুজনে। তো কলকাতায় বাবাদের নার্সিং কমান্ড হসপিটালে, আর্মিদেরই, ওইটা ওইখানে অ্যাডমিট করলো। তারপরে অপারেশন হলো, তারপরে ওষুধ দিল, মানে সব কিছু করলো। আর বাবার কি একটা বাজে স্বভাব ছিল, বাবা যখনই বাঁকুড়া আসতো তখনই বাবা ট্রিটমেন্টে থাকতো। আমরা সব ডাক্তারকে দেখাতাম। এখানে একজন প্রফেসর ছিলেন মৃত্যুঞ্জয় রায় বলে, ওনাকে দেখাতাম, ঠিক আছে। তখন ওষুধ খেত, সব কিছু করতো। যেই চাকরি জায়গায় চলে যেত সেই হচ্ছে আর ওষুধ খেত না, নেগলিজেন্সি করতো একদম, ঠিক আছে। তো ওইখানে ধরা পড়লো যে বাবার সুগার আছে। ওইখান থেকে আর সুগার থাকলে তো ইউরিন বলছে ফুললি ট্রিটমেন্টে থাকতে হবে, ওষুধ একদিনও বন্ধ করা যাবে না, কিছু করা যাবে না। তো সুগারটা হলো, বা ডাক্তার দেখানো হতো এইখানে ওষুধ খেত নিজের থেকে, মা দিয়ে দিত তারপরে খেত। আর চাকরির জায়গায় চলে গেলেই ব্যাস আর খেত না, মা ওষুধগুলো দিয়ে দিলে সেগুলো পকেটে রেখে দিত, খেত না, ঠিক আছে। তো পুরোপুরি নিজের দোষে। তারপরে ইউরিনটা হলো। তারপর ওর ততদিন তো এমনি শরীর খারাপের মধ্যেই ছিল, কিন্তু বলতো আমি সবসময়
ফিট আছে, এনি টাইম বলতো আমি ফিট আছি ফিট আছি, মানে কোনো সময় বলতো না যে, বলতাম আমি মা সবাই যে ওইখানে ডাক্তার দেখো, দাদাই বলতো, সবাই বলতো এমন এমন তো সবাই এখানে, মানে আমার দিদা আমার সবাই মাসি সবাই বলতো যে ডাক্তার দেখো, এখানে তো বাবাদের এত বড় একটা ফোর্সের একটা তো ট্রিটমেন্টের ভালো হবেই হসপিটাল বাবা ওইখানে, তো বলতো কিছু নেই, সব মিথ্যা কথা, যাতে দেখাতে না হয় সেজন্য সব কিছুতেই দেখাতো না। দিয়ে তারপরে তাহলে কীভাবে সুস্থ হবে? সুগারকে যদি তুমি ওষুধ না খাও, ট্রিটমেন্টে না থাকো, তাহলে তুমি ভালো কীভাবে হবে সেই রকম। তারপরে হচ্ছে তারপর হলো এরকম, দিয়ে 2024 ওই উত্তরাখণ্ড থেকে জম্মুতে পোস্টিং হলো। বাবাদের যেহেতু 3 বছর করে জম্মুতে পোস্টিং হলো। দিয়ে তারপরে জম্মুতে পোস্টিং হলো, তারপরে লাস্ট ইয়ার এই লাস্ট ইয়ার ফেব্রুয়ারি মাসে, এই ফেব্রুয়ারির আর জানুয়ারি 28-29 তারিখ করে বাবা বলছে কী নাম যেন, হাঁটছিল জম্মুতে, বিকেলবেলায় হাঁটতে বেরিয়েছিল, সেদিন ছুটি ছিল, হাঁটতে বেরিয়েছিল, দিয়ে তারপরে হাঁটতে হাঁটতে নাকি পড়ে যাচ্ছিলো, দিয়ে তারপর একজন ধরে নিয়েছে বাবাকে, যেই দেখেছে কেউ হয়তো হাঁটছিল, তার বাবাকে যেই দেখছে একটু ডিসব্যালেন্স হয়ে গেছে, সেই ধরে নিয়েছে। তারপরে মাকে সন্ধ্যাবেলায় ফোন করেছে, দিয়ে বলছে যে জানো তো ছবি, আজকে আমি হাঁটতে হাঁটতে পড়ে যাচ্ছিলাম, তো আমার মুখটা বেঁকে গেছিলো, আমার তারপরে লেফট সাইডে, মানে আমি কোনো বস পাচ্ছিলাম না, মানে পুরো লেফট সাইডটা পুরো প্যারালাইজডের মতো হয়ে গেছিলো। তো আমাকে ধরতে, আমি পড়ে যাই না, আমাকে ধরতে একদম করে নিয়েছিলো, পড়তে ধরে নিয়েছিল। দিয়ে তারপরে তো তখনও বলছে, আমি হসপিটালে যাব না, তখনও মনে করেন বাবা লখনৌরে ছিল, জম্মু লখনৌরে পোস্টিং ছিল, সেখানে কাছাকাছি একটা হসপিটাল ছিল বাবাদের, আরবিদেরই। তো এখানে তখনও বলছে আমি একদম ফিট আছি, আমি একদম ভালো আছি, আমার কিছু হয় না। দিয়ে আমাকে একজন আঙ্কেল ফোন করেছিলেন, বাঙালি, ওইখানে তো বেশিরভাগই বাবার বন্ধুগুলো নন বেঙ্গলি, তো 1-2জন মনে হয় ছিল একজন বাঙালি আঙ্কেল। তখন আমি ভিডিও কলে দেখছি, তো আমি নিজেই তো সৎ সাহস নিয়ে দেখছি, মানে পুরো লেফট সাইডটা মানে বস পাচ্ছে না, মুখটা না প্যারালাইসিস পেশেন্টদের কেমন স্ট্রোক হয়ে গেলে মুখটা বেঁকে গেছিলো, আমি তো দেখতে পাচ্ছি পুরো, আর আমি দেখে তোমার কাঁপছে, আমাকে বলছে আলি আমি ভালো আছি, আমি ঠিক আছি, আমার কিছু হয়নি, আমি একদম ভালো আছি। দিয়ে তারপরে বললো ভালো আছি, একদম কিচ্ছু হয়নি। তারপরে আমি জোর করে, অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, তাও বলছে আমি যাবো না, অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে নিয়ে যাওয়ার জন্য। ওই আঙ্কেলটা বলছে বেটা, বাঙালি, বলছে তোমার বাবাকে নিয়ে যেতে চাইছি, কিন্তু কিছুতেই যাচ্ছে না। তো তারপরে আমি বললাম জোর করে নিয়ে যান আঙ্কেল, জোর করে নিয়ে যান। দিয়ে জোর করে নিয়ে গেল, কিছুতে যাচ্ছিলো না, মানে সেই রাতটা যে আমাদের কি বিভীষিকা রাত গেছে। আর দাদাই গেছিলো, ওর একটা বন্ধুর রিসেপশন ছিল, তখন আমি আর মা বাড়িতে একা। দিয়ে তারপরে জোর করে নিয়ে গেলো, সারা রাত তো ঘুম নেই। তো তারপরে 1-1:30 তারপর নিয়ে গেল। তারপরে ওই বাঙালি আঙ্কেলটা যায়নি, অন্যান্য 3-4জন গিয়েছিলো আবার নন বেঙ্গলি বন্ধু, ওই বাবাকে জম্মুতে অ্যাডমিট করার জন্য হসপিটালে। দিয়ে তারপরে ভর্তি করলো, তো টেনশন, ফোন করছি, এই যে এই আঙ্কেলটার ফোনটা পুরো সুইচ অফ, ও হয়তো সুইচ অফ হয়ে গেছিলো বা কিছু। তারপরে নাম্বার দিয়েছিলো হয়তো, তারপরে তখন মনে হয় 2টো বাজবে, 1:30-2 বাজবে, তখন আমাকে ফোন করছে। তো ঘুমাই তো নি সারা রাত, দিয়ে ফোন করছে, দিয়ে দাদাই কথা বললো, দিয়ে বললো যে ওনার 1200 সুগার হয়ে গেছে। 1200 সুগার, মানে তোমরা ভাবতে পারছো 1200 সুগার হয়েছে একটা মানুষের, মানে 400-500 হলেই সে শেষ হয়ে যায়, আবার 1200 সুগার। দিয়ে বললো ওনার 12 সুগার হয়ে গেছে, ও লেফট সাইডটা প্যারালাইসিস হয়ে গেছিলো, তো এটা মোটামুটি ঠিক আছে এখন, আর মুখটা তো বেঁকে গিয়েছিলো, স্ট্রোক হয়ে গেছিলো। তো বলছে সুগার না কমালে কিন্তু ঠিক কিছুতেই হবে না। তারপরে দাদাই তো সেই রাতে আর কী করে যাবে, জম্মুটা তো এই কানের কাছে নয়, কানের গোড়ায় নয় যে আজকে কোনো তো বাঁকুড়া পুরুলিয়া নয় যে কালকে সকালে বেরোবে 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে পৌঁছে যাবে। জম্মু ভাবতেই পারছো 1.5 দিনের রাস্তা।
তো তারপরে হচ্ছে দাদাই তো টিকিট পাচ্ছিল না কিছুতেই, কোনো কিছুতেই বাই এয়ারও পাচ্ছে না আর ট্রেনও পাচ্ছে না, কোনো কিছুতেই পাচ্ছে না। দিয়ে তারপরে কোনো মতে পেলো, কোনো মতে মানে কি ঠাকুরের অশেষ কৃপা যে একটা টিকিট মাত্র ছিল, চারদিকে সবাই দেখছে টিকিট, কিন্তু টিকিট তো পাওয়া যাচ্ছে, ইমার্জেন্সি টিকিট। তারপরে কোনো রকমে একটা পেলো, দিয়ে পেলো, তারপরে গেল। তারপরে ওইখানে জম্মুতে 6-7 দিন রেখেছিল, 7 দিনের মতো জম্মুতে অ্যাডমিট। তারপরে ওইখান থেকে নিয়ে চলে দেখালো এখানে মৃত্যুঞ্জয় রায়, তারপরে শ্যামল কুণ্ডু, ওনাদেরকে দেখালেন ডাক্তার সব দেখা। তারপর রিপোর্ট জম্মু সব, আবার তো এখানকার ডাক্তাররা আবার তো নতুন করে সব টেস্ট করতে বলবে, ওই টেস্ট তো আর দেখবে না, আবার নতুন করে সব টেস্ট করতে বলবে। তারপরে সেই টেস্টগুলো সব করালো আবার, ঠিক আছে। তারপর আস্তে আস্তে সুস্থ হলো, আস্তে আস্তে সুস্থ হলো। তারপরে এপ্রিল মে মাস, তারপর আস্তে সুস্থ হলো, ওষুধ খেলো, সব ফুল ট্রিটমেন্টে ছিল। তারপরে মে মাস করে চাকরি জায়গায় যাওয়ার জন্য বেরিয়েছে একা। ভাবলি বাবা তুমি সাবধানে যাবে, মানে অসুবিধা হবে না তো, মানে ভয়ে একটা পেশেন্ট যেহেতু, একা ছাড়াও তো রিস্কের ব্যাপার না। তো তারপরে গেল, তারপর আর না ফোন ফোন করতে পারছে না, দিয়ে তার ফোন করতে পারছে না। দিয়ে তারপর অন্য একজনের ফোন থেকে, হাওড়া থেকে ফোন করলো, হাওড়ার যে উনি খুব অসুস্থ হয়ে পড়েছেন। আমাদের তখন বুঝতেই পারছো অসুস্থ হয়ে পড়েছেন। তো উনি ঠিক জম্মু যাব বলছিলেন, কিন্তু আর যেতে পারেননি, ওনার ফোন ধরার মতো কন্ডিশনে নেই উনি। দিয়ে তারপরে আবার দাদাই আবার গেল, যে দাদা এবার এখান থেকে গেল। দিয়ে তারপরে বাবাকে কাটোয়াতে অ্যাডমিট করেছিল, এখানে হাওড়া থেকে কাটোয়া গেছিলো নিয়ে, হাওড়া থেকে কাটোয়া গেছিলো, তারপর কাটোয়াতে অ্যাডমিট করলো। তারপরে এখানে মোটামুটি সুস্থ নেই, তারপরে মোটামুটি বাড়ি ফিরিয়ে আনলো। তারপরে জুন মাসে, হ্যাঁ, ওষুধ চললো, ঠিক আছে। আমরা আর রিস্ক নিলাম না একা ছাড়া। তারপর আমি আর মা মিলে গেলাম জম্মু জুন মাসের 24 তারিখে। তারপর ওইখানে গিয়ে রেখে এলাম। ওইখানে বাবাদের যে ওসি বলছিলেন, উনি বলছিলেন কোন রিস্কে আপনারা রেখে যাচ্ছেন, একটা এত বড় রোগের সাথে ফাইট করছে, কীভাবে আপনারা রেখেছেন, কোন রিস্কে রেখে যাচ্ছেন। তো আমার এক্সাম ছিল, 3rd ইয়ারের 5th সেমিস্টার ছিল, মানে বাবাদের ফোর্সের, বাবাদের বিআরও বলতে বর্ডার রোড অর্গানাইজেশন, তো এতটা ভালো সেই যে ফেব্রুয়ারি থেকে জুন অক্টোবর পর্যন্ত 9 মাস পুরো বসিয়ে বেতন দিয়েছে, মানে এতটা ভালো পুরো, মানে কোনো যে আমাদের রেখে এলাম, তারপরে তো আমরা ভয়ে রেখে এসেছি। তো তারপরে এখানে 3 মাস কোনো কাজ করতে, বাবাকে কোনো রিস্কে কোনো কাজই করতে বলেননি। তো তারপরে যাই হোক ঠাকুরের কৃপায় ভালোই ছিল। জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরে 30 তারিখে রিটায়ার করলো। 30 সেপ্টেম্বর মানে ভালোভাবে চলে এলো, ওটা মানে ভালোভাবে হ্যাঁ ভালোইভাবেই মোটামুটি চলে এলো। তো টেনশন একটা আমাদের সবারই টেনশন, যে একটা পেশেন্ট অত বড় রোগের সাথে মোকাবিলা করছে, সে অত দূরের রাস্তা থেকে বাড়ি এলো, ঠিক আছে। তারপরে এলো, যখন পৌঁছালো সন্ধ্যেবেলা, তারপরে যাই হোক টেনশনটা ফ্রি হলাম। তারপরে কিন্তু বাবা ওইখানে বলতো যে আমি একদম ফিট আছি, এখন একদম সুস্থ আছি, একদম আমার কিচ্ছু অসুবিধা হয়নি। তারপরে মানে হ্যাঁ বলতে একটু ভুলে গেলাম, যখন বাবাকে জম্মুতে নিয়ে যায় তখন বাবার ওঠা বসা কষ্ট হতো, খুব কষ্ট হতো, মানে হাতের এই জেটোটা, এই পোর্শনটা পুরো ফুলে গেছিলো, মানে হালকা পায়ের কাছটা পুরো ফুলে গেছিলো, ঠিক আছে। দিয়ে তারপরে রেখে এলাম। তো তখন মানে ওঠা বসা কষ্ট হতো, খুবই কষ্ট হতো, উঠতে পরে বলবো তখন। দিয়ে তারপরে হচ্ছে 30 সেপ্টেম্বর রিটায়ার করে এলো। তারপরে ফোলা ছিল, এই পোর্শনটা বললাম পুরো ফোলা ছিল। তারপরে তো আমাদের মন খারাপ, বলতো না কই ফোলা, কিছুই নেই। তারপরে আস্তে আস্তে দুর্গা পূজার পর আগেও মোটামুটি ছিল ফোলা। তো কালী পুজোর আগের থেকে শরীরে বিকৃতি হতে শুরু করলো, মানে এই মুখটা পুরো এতটা ব্যাঙের মতো এতটা ফুলে গেছিলো, ঠিক আছে। পুরো মানে হাতটার যে এটার যে স্ট্রাকচার, কোনো স্ট্রাকচার নেই, এমনি হয়ে ঢেউ খেলানোর মতো হয়ে গেছিলো,
এরকম দিয়ে তারপরে মানে দেখে কিন্তু বাবার মানে এতটা যে মনের জোর মানে একটা মানুষের যে এতটা যে মনের জোর, সেটা তোমাদেরকে আমি একটা কথা বলতেই ভুলে গেছিলাম। আসলে অনেক কিছু হয়েছে তো, অনেক বড় 1 বছরের পুরো, তাই আমি একটু ভুলে যাচ্ছি আসলে। দিয়ে তারপরে বাবাকে দাদাই যখন জম্মু থেকে নিয়ে এলো, তারপরেই তো কদিন তো ওষুধ খাচ্ছিল, ইনসুলিন দিতে বলেছিল, ইনসুলিন দিতাম, আমিও দিতাম, দাদাইও দিত, মাও দিত, ইনসুলিন দিতাম। দিয়ে তারপরে হঠাৎ 25 ফেব্রুয়ারি আমার জন্মদিনের দিন, লাস্ট ইয়ার আমার জন্মদিনের দিন, সারাদিনটা ভালোই ছিল। তারপর বিকেল থেকে রাতে খাওয়ার পর থেকে শরীরের অস্বস্তি শুরু হলো, মানে সে কাশছে, বমি করছে। আমরা ভাবছি হয়তো খাবার হজম হয়নি, সেই জন্য এমনি হচ্ছে হয়তো। তারপরে তারপরে সারা রাত তো ঘুমায়নি, সেই ঘামছে, মানে গোটা শরীর ঘেমে জল হয়ে গেছিলো। দিয়ে তারপরের দিন তারপর সকালবেলায় ঠিক হলো, তারপর দুপুর থেকে আবার সেই সেম কেস। দিয়ে তারপরে আবার বাবাকে এই গোবিন্দনগরে ভর্তি করা হলো। গোবিন্দনগরে ভর্তি করার পরে তারপর ট্রিটমেন্টে 9 দিন ছিল। দিয়ে হার্টের কন্ডিশন তখন মোটামুটি ছিল। হার্ট অ্যাটাক করেছিল বাবা, আসলে হার্ট অ্যাটাক করেছিল, 2বারই হার্ট অ্যাটাক করেছে। তারপরে হার্টে বললো ডাক্তার। তারপর ডাক্তার বললেন, নানা রকমের টেস্ট হলো, সব রকমেরই টেস্ট হয়েছিল। তারপরে বললো যে কিডনির কন্ডিশন অতটা ভালো নয়, কিডনি লিভার দুটোরই কন্ডিশন অতটা মোটামুটি ভালো নয়। ওনার শরীরে জল জমেছে। তো জল বের করার আমরা সিস্টেম জিজ্ঞেস করলাম, তো ওনারা বললেন যে জল বের করার এখানে নেই, জল বের করা হয় না, ওষুধের মাধ্যমেই ওনার জলটা গলে বেরিয়ে যাবে, ওষুধের মাধ্যমে। তো আমরা সেটাই ভাবলাম। তারপর 9 দিন পর বাবা ছুটি হয়ে গেল, তারপর চলে এলো বাড়িতে। তারপরে এপ্রিল মাসে বাবা যাচ্ছিল, তখনই তো তারপরে অসুস্থ হলো। তারপরে আবার দাদাই হাওড়া থেকে নিয়ে এলো, কাটোয়ায় অ্যাডমিট ছিল। হাওড়া থেকে কাটোয়া গেছিলো, কাটোয়ায় 2 দিন রেখেছিল, তারপরে আবার বাঁকুড়া নিয়ে এলো। তারপরে মে মাসে আমরা দিয়ে এলাম। তারপর তো বললাম যে তারপর অতদিন ছিল, তারপরে সেপ্টেম্বরে 30 তারিখে রিটায়ার করলো, সবই তো বললাম। তারপরে কালী পুজো আমাদের মানে দুর্গা পুজোর আগেও মানে ভালো থাকেনি, মোটামুটি ছিল। তো কালী পুজোর থেকে শরীরের অবনতি হতে শুরু করলো, কালী পুজোর থেকে অবনতি হতে শুরু করলো। মানে শরীরটার মানে সেই কোনো ব্যাঙগুলো যেমন হয় সেরকম মানে ফুলে গেছিলো ডান সাইডটা, গালটা পুরো এত নেমে গেছিলো, গলার ভয়েস চেঞ্জ হয়ে গেছিলো, এমনকি গলার ভয়েস পুরোপুরি চেঞ্জ হয়ে গেছিলো। তারপরে শরীরটার কোনো স্ট্রাকচার ছিল না, মানে শরীরটা এরকম থেকে এমনি হয়ে গেছিলো, মানে কোনো স্ট্রাকচারই থাকে না। হাতের পোর্শনটা পুরো ঢেউ খেলানোর মতো হয়ে গেছিলো, মানে মানে স্ট্রাকচারই ছিল না বডির একটা কোনো। মানে আমি কালী পুজোতে গেছি মানে মন মেজাজ কারোরই ভালো নেই, ওই গেছি আর কি মামাবাড়ি, বাবাকেও নিয়ে গেছি। বাবা অনেক দিন পরে মামাবাড়ি গেল, তো এবছর নিয়ে গেলাম। দিয়ে তারপরে ওইখান থেকে বাবা ওইখান থেকে ছোটো মামা ছোটো মামা মা আর বাবা গেল ওই কলকাতাতে এমআর বাঙ্গুরে অ্যাডমিট করলো। দিয়ে তারপরে নানা রকম ওইখানে টেস্ট হলো আবার। দিয়ে তারপরে টেস্ট হওয়ার পরে ডাক্তারবাবু বললেন ওনার শরীরে 25-30 কেজি জল আছে। যে ডাক্তারের আন্ডারে ছিল বাবা, তার নাম হচ্ছে AK বাউরি, ওনার নামটা ঠিক জানি না, AK বাউরি, ঠিক আছে। উনি বললেন যে ওনার শরীরে 25-30 কেজি জল আছে। মানে তোমরা ভাবতে পারছো 25-30 কেজি একটা মানুষের শরীরে জল, 25-30 কেজি জল। তো ওনার বললো যে জল বের করতে হবে। তো 2-4 দিন ভর্তি করার পরে জলটা বের করলো 3.5 লিটার বের করলো। এটা আমরা ভাবছি হয়তো জলটা বের করে দেবে, তারপরে তো সুস্থ হয়ে যাবে। জলটা বের করে একবার কী ব্যাপার, জল সিরিঞ্জে করে বের করে দেবে। তারপরে বললেন যে মা জিজ্ঞেস করলো যে ডাক্তারবাবু, ওপরে বলছে একবারে বের করা, জলটা তো বের করা তো ইজি, জল বের করা মানে বিশাল ব্যাপার। তো তারপরে আরও কিডনি লিভার সবগুলো টেস্ট হলো, দিয়ে বললো যে কিডনি লিভার ওনার সবই ড্যামেজ হয়ে গেছে। তখন ভাবো তাহলে কী হয়, মানে সেই মুহূর্তে মা এখানে আছে, কিডনি লিভার সব ড্যামেজ হয়ে গেছে, গোলা টাইপের ছিল।
তারপরে বললেন যে লিভার ট্রান্সফার করা যায়, কিন্তু লিভার ট্রান্সফার করা অতটা ইজি নয়, পেশেন্ট বেডেই শেষ হয়ে যেতে পারে, হার্ট ফেল করে যেতে পারে। সে রিস্ক কে নেবে? ওই বাবার ওই উইক শরীর, তার মধ্যে আবার যদি লিভার ট্রান্সফার করাটা তো অত ইজি ব্যাপার নয়। তারপরে ছেড়ে দিলেন, বললো যে ওষুধগুলোই চলুক। ডাক্তারবাবু বুঝিয়ে গেছিলেন আর কি, যে আর বেশি দিন নয়। তারপরে ওইখান থেকে কলকাতা থেকে নিয়ে এলো বাঁকুড়া। কলকাতা থেকে খারাপ হতে চাইছে, মানে বাবার লিভারটা পুরোপুরি ড্যামেজ হয়ে গেছিলো, কিডনির থেকেও পুরোপুরি লিভারটা পুরোপুরি ড্যামেজ। তো তারপরে পটি করতো, পটিটা একদম গ্রিন পটি। বুঝিয়ে মানে বলতে পারছি সেই জন্য যে আমি তোদিন যে ছিল সব পটিগুলো পরিষ্কার করতাম, সব কিছু করতাম, স্নান করানো, পটি পরিষ্কার সব কিছু, মানে প্যাম্পার্স পরিয়ে রাখতে হতো সবসময়। বাবার কখন পটি হয়ে যেত, কী হয়ে যেত, মানে বোঝা যেত না, সব সময় প্যাম্পার্স পরিয়ে রাখতে হতো। দিয়ে তারপরে অমনি হতো, দিয়ে অমনি করেই চলছিল। তারপর আবার মৃত্যুঞ্জয় রায়কে দেখালাম, দিয়ে উনি বললেন যে আর বেশি দিন নেই, উনি বেশি দিন বাঁচবেন না। বাবার কাছে বললো না, বাবাকে একটু এগিয়ে যেতে বললো, আমার কাছে বললো। তো বললো ও বেশি দিন বাঁচবেন না, মনকে শক্ত কর। দিয়ে তারপরে বললো যে তারপরে ওষুধ বলছে, দেখ ওষুধের মাধ্যম তো হয়, একবারে তো বলা চলে না, ওষুধের মাধ্যমেও ঠিক হয়ে যেতে পারে। দিয়ে তারপরে ডাক্তার দেখিয়ে এলাম। তারপর তার যেদিন এলাম তার পরের দিনে, হ্যাঁ তার পরের দিনে সকাল থেকে সে অঘোরের মতো, মানে আমাদের বাড়ির পিছন দিকে খুব রোদ আসে, বাগানের মতো আছে, খুব রোদ আসে ওইখানে, সারা সকালটা বসে থাকতো, সারা সকালটা রোদ আসে। তো ওইখান থেকে মানে সারা সকালটা আর কি, মানে শীতকাল তখন, ডিসেম্বর মাস, সারা সকাল ওইখানে বসে থাকতো। তারপরে দুপুরে স্নান করাতে নিয়ে আসতাম, আবার শুয়ে যেত। খুব ঠান্ডা, মানে শরীরে ধরো 25-30 কেজি জল, শরীরে রক্তটা জল হয়ে গেছিলো একদম, মানে শরীরের যতগুলো অর্গ্যান ছিল কোনোটাই আর সঠিক থাকেনি, সব খারাপ হয়ে গেছিলো সব। মানে ওই যে 1200 সুগারটা হলো না, তখন থেকে অর্গ্যানগুলো সব নষ্ট করে দিল। মানে সরাতে নিয়ে এলাম। তারপরে আমার একজন মাসি এসেছিলো দেখতে বাবাকে। তারপরে খুব মানে সেদিন সন্ধ্যের থেকে খুব শ্বাসকষ্ট হচ্ছে। হসপিটাল নিয়ে গেলাম। হসপিটাল নিয়ে যাওয়ার পরে বললো, ওইখানে ডাক্তাররা বললেন যে ওনার অক্সিজেন লেভেল 50 নেমে গেছে, যেটা 90 থাকার কথা সেটা 50 নেমে গেছে অক্সিজেন লেভেল। দিয়ে লিবুলাইজেশান দিল। ওইখানে ডাক্তাররা বললেন যে ওনার অক্সিজেন লেভেল 50 নেমে গেছে, যেটা 90 থাকার কথা সেটা 50 নেমে গেছে অক্সিজেন লেভেল। দিয়ে লিবুলাইজেশান দিল।